নমস্কার, লেটস টক উইথ ঝিলি চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছে বিশিষ্ট অ্যাস্ট্রোলজার দাদা ময়ূক অভ্র দে। দাদা নমস্কার। নমস্কার। চলো তাহলে আজকে পডকাস্ট শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন হলো, আমাদের 2026 সালটা দাদা কেমন যাবে, ওটা যদি তুমি একটু প্রেডিকশন করে দাও। নমস্কার। 2026 সাল হচ্ছে সূর্যের বছর। 2026কে যদি আমি সিঙ্গেল ডিজিটে কনভার্ট করি তাহলে 2 + 2 + 6 = 10। 10কে সিঙ্গেল ডিজিটে আনলে 1। সূর্যের বছর, ওঠা নামা থাকবে। সকলেরই উন্নতি দেখা যাবে চোখে পড়ার মতো উন্নতি। কিছু চেঞ্জেস আসতে পারে, যেমন ধরো রাজনীতিতে কিছু চেঞ্জেস আসতে পারে, নতুন কোনো মুখ উঠতে পারে। ঠিক আছে, 2026 সালে নতুন নতুন আহ সুযোগ সুবিধা আসবে, নতুন কাউকে দেখা যাবে, নতুন মুখ আসবে, উঠে আসবে। এবার বলি 2026 সালে কিছু দুর্ঘটনা, কিছু আহ সম্ভাবনা আছে, কিছু বিপদ আপদের সম্ভাবনা কিন্তু আছে, যেটা আমি প্রথম থেকেই বলে আসছি। 28শে জানুয়ারি, যেটা চলে গেছে, এখন ফেব্রুয়ারির 10 তারিখ, 28শে জানুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি, মানে 28শে ফেব্রুয়ারি, এই একটা মাসের মধ্যে কিন্তু নানা রকম দুর্ঘটনার যোগ দেখা যাচ্ছে। যেমন ধরো বিমান দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, এমন অনেক দুর্ঘটনার যোগ কিন্তু দেখা যাচ্ছে। এবছর উত্তরাখণ্ডে ল্যান্ডফল হতে পারে। এবছর বর্ডারে কিন্তু কিছু ট্যাসল হতে পারে, বর্ডারে কোনো টাসল, বর্ডারে কোনো রকম সমস্যা হতে পারে। এবছর নানা রকম সমস্যা, নানা রকম ভালো মন্দ মিশিয়ে থাকবে। এবছরে দেখা যাচ্ছে বর্ডারে কিছু প্রবলেম হওয়ার সঙ্গে 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 রিকভারি হয়ে যাওয়ার চান্সেস থাকবে। এবছরে কাশ্মীর, যেটা খুব চর্চিত জিনিস, কাশ্মীর পিওকেটা হয়তো ইন্ডিয়ার মধ্যে আসতে পারে। আচ্ছা, এবছর খেলার দিক থেকে বলতে গেলে ইন্ডিয়া টিম, যে T20 বিশ্বকাপ সামনেই আসছে, ইন্ডিয়া টিম কিন্তু হারবে এবছরই। আর এই বছরে বিমান দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনার যোগ প্রবল। আমি আবারও বলছি, তোমাদের চ্যানেলের মাধ্যমে দর্শকদের আমি সতর্ক বানিয়ে দিচ্ছি, 28শে জানুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি দয়া করে আপনারা যদি কোনো রকম ফ্লাইটের টিকিট বুক করে থাকেন অবিলম্বে ক্যান্সেল করুন। নানাভাবে ফ্লাইট দুর্ঘটনার কিন্তু যোগ আমি প্রবল দেখতে পাচ্ছি এই বছরটা, এই টাইম পিরিয়ডের মধ্যে। এছাড়াও ট্রেন দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা তো থাকছেই। তাছাড়া এই বছরে ভালো ভালো দিক কি আছে জানো তো? এই বছরে নতুন নতুন অপরচুনিটি আসতে পারে, সরকারের থেকে নতুন নতুন সুযোগ সুবিধা কিন্তু আমরা পেতে পারি। আচ্ছা, প্রত্যেককেই আমি একটা কথা বলবো, এই বছরে অপরচুনিটি যাদেরই আসুক, নতুন আসুক, অবশ্যই সেটাকে এক চান্সে গ্র্যাব করতে হবে, সেটাকে এক চান্সে নিতে হবে। সেটা নিয়ে যদি ভাবনা চিন্তা করা হয় বা সেটা নিয়ে যদি সময় নষ্ট কেউ করে না, তার কিন্তু ভীষণ দুর্ভোগ কপালে নাচছে। এটা কিন্তু আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি, কারণ 2026 সালে সূর্যের বছরে প্রত্যেকেরই কিন্তু সুযোগ আসবে, নতুন নতুন সুযোগ, নতুন নতুন অপরচুনিটি কিন্তু আসবে। এবার যে দেখা যাচ্ছে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে না, ভয় পাচ্ছে, ভীতি পাচ্ছে, রিস্ক নিতে পারছে না, তাহলে কিন্তু তাদের জীবনে প্রবলেম কিন্তু কাটবে না। তবে আবারও বলছি, সূর্যের বছর, সূর্যদেবকে প্রণাম করুন, সকাল সকাল উঠুন, খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন, বিছানা ছাড়ুন, সূর্যদেবকে প্রণাম করুন, বাবাকে সম্মান করুন, পিতাকে সম্মান করুন, কারণ পিতা হচ্ছে সূর্যের কারক গ্রহ। তো পিতাকে সম্মান করুন এবং সকাল সকাল বিছানা ছেড়ে সকাল সকাল কাজে কর্মে নিয়োগ হন, অলসতা ছেড়ে দিন, রেগুলার একটা এক্সারসাইজের মধ্যে নিজেদের রাখুন সকালবেলা উঠেই। তাহলে দেখবেন এই বছরটা যথেষ্ট বেনিফিশিয়াল এবং সুযোগ আপনাদের দোরগোড়ায় এসে দাঁড়াবে। তাহলে দর্শক বন্ধুরা, আমরা জানলাম 2026 সালটা কেমন যাবে। এরপর আমরা পরবর্তী টপিকে ফিরে যাই। তাহলে রাহুকে শান্ত ও পজিটিভ করার কোনো একটা যদি উপায় থাকে, তাহলে তুমি দর্শক বন্ধুদের বলো। দেখো, রাহু হচ্ছে ব্রেন। আমাদেরকে এট ফার্স্ট বুঝতে হবে, রাহু হচ্ছে আমাদের ব্রেন। রাহু কিন্তু ব্রেনকে খুব কন্ট্রোল করে, খুব ম্যানিপুলেশন করে। কিন্তু রাহু যদি নেগেটিভ থাকে, ব্রেনকে খুব ম্যানিপুলেট করবে। যেমন ধরো তোমাকে কি করবে, নেশায় আচ্ছন্ন করে দেবে। যেমন ধরো কোনো ম্যাল ম্যাল হ্যাবিটসে তোমাকে নিযুক্ত করে দেবে রাহু। তাহলে তোমাকে কোনোভাবে কোনো ফাটকা, জুয়া, এইগুলোর প্রতি তোমাকে আসক্ত করবে। রাহু কি করবে জানো তো? শর্টকাটে বড় কিছু অ্যাচিভমেন্ট কিভাবে করা যায় সেই চিন্তাধারা রাহুর মধ্যে থাকে। এবার বলি, রাহুকে যদি পজিটিভ করতে হয়, ডেইলি নিজেদের টয়লেটকে পরিষ্কার করতে হবে নিজেদের হাতে। এছাড়া রাহুকে আরো পজিটিভ করতে পারো, পাখিদের যদি শস্য দানা খাওয়াও, মাছেদের খাওয়াও, রাহু পজিটিভ থাকবে। এছাড়াও যারা সুইপার আছে তাদেরকে চা পাতা সেটা দাও, কোক কিনে দাও, রাহু সত্যি পজিটিভ রেজাল্ট তোমাদেরকে দেবে। এবার কোক বলতে বলে বোঝাচ্ছি আমি সাদাটা নয়, কিন্তু কালোটা, থামস আপ, কোকা কোলা, যে কালো কোক, ওইটা
ডেলি লেবার যারা আছে, সুইপার আছে, তাদেরকে দাও। রাহু কিন্তু পজিটিভ রেজাল্ট দেবে তোমাকে, অবশ্যই দেবে। এবার বলি, রাহুকে কন্ট্রোল করতে গেলে কিছু যোগ ব্যায়ামও তোমাকে করা উচিত। অ্যাস্ট্রোলজির সাথে যোগ ব্যায়ামেরও কিন্তু কানেকশন আছে। ফার্স্ট সকালে ওঠো, উঠে এই যে অনুলোম বিলোম, এই প্রাণায়ামটা তোমাকে রেগুলার করতে হবে। এটা থেকে ইনহেল করলে, এটা ধরলে, এটা থেকে এক্সহেল করলে, এই যে প্রাণায়ামটা যখন করছো না সকালবেলা উঠে, তোমার মাথায় কিন্তু ফ্রেশ অক্সিজেন পাস হচ্ছে। যেটা ফ্রেশ অক্সিজেন পাস হওয়ার জন্য কিন্তু তোমার ব্রেন কিন্তু সঠিকভাবে চালনা হচ্ছে, ফলে রাহুর যে ম্যাল হ্যাবিটস সেগুলো কিন্তু তোমার ব্রেনে কার্যকর হচ্ছে না। সেই কারণে রাহু কিন্তু অনেকটা কন্ট্রোলে তোমার থাকবে। জন্মগত উন্মাদ অ্যাস্ট্রোলজিক্যালি জাতক জাতিকারদের কিভাবে হয় এটা তুমি একটু বলো। দেখো, জন্মগত উন্মাদ বলতে গেলে হ্যাঁ নানা রকম আছে। তার মধ্যে একটা জিনিস অ্যাস্ট্রোলজিক্যালি যদি দেখা যায়, হুম। লগ্ন সাপেক্ষে শনি এবং ক্ষীণ চন্দ্র লগ্নের সাপেক্ষে যদি দ্বাদশে অবস্থান করে, সেই জাতক বা জাতিকা কিন্তু জন্মগত উন্মাদ হবে। এবং নানা রকম তার উন্মাদ প্রবৃত্তি থাকবে। সে মানে মেন্টালি কি ডিস্টার্ব হয়ে থাকবে সবসময়, একটা খিটখিটে মনোভাব, একটা সবসময় একটা কথা বলতে যাবে তার সাথে সে খিটখিট খিটখিট করবে, ভালোভাবে কথা বলবে না, মানুষের সাথে বিহেভিয়ার তার ঠিক থাকবে না। এই জন্মগত উন্মাদের লক্ষণটাই হচ্ছে, আমরা প্রথমেই দেখতে পারি লগ্ন সাপেক্ষে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরো, দ্বাদশ ঘরে অর্থাৎ 12th হাউসে শনি এবং ক্ষীণ চন্দ্র থাকলেই তাদের দেখবে জন্মগত উন্মাদ হবে। গ্রহকে পজিটিভ করার মানে কোনো ওয়ার্ড যদি থাকে তোমাদের তাহলে একটু বলো হ্যাঁ, সবাইকে। গ্রহকে পজিটিভ করার সুইচ ওয়ার্ড অবশ্যই আছে। সেটা হচ্ছে প্রত্যেক দিন আনকাউন্টেডলি, মানে কাউন্ট করা যাবে না, যত খুশি তুমি বলতে পারো সিদ্ধি যোগ সুগতি, সিদ্ধি যোগ সুগতি, সিদ্ধি যোগ সুগতি, যখন খুশি বলতে পারো। শুধু টয়লেট করতে গিয়ে বসে বা এইভাবে কোনো বলবে না। তাছাড়া সব জায়গায় তুমি বলতে পারো, ডেইলি বলো, আনকাউন্টেডলি বলো, কাউন্ট করতে হবে না তোমাকে, তুমি মনে মনে বলতে থাকো, পজিটিভ ভাবে বলবে। হুম। এটা সুইচ ওয়ার্ড বলার একটাই নিয়ম, সেটা হচ্ছে আমাকে পজিটিভ বলতে হবে। এটা খানিকটা ওই ম্যানিফেস্টেশনের মতো কাজ করে। তো সুইচ ওয়ার্ডটা যখনই বলবে পজিটিভলি বলার চেষ্টা করবে, দেখবে তোমার লাইফে কিছুটা হলেও পরিবর্তন দেখা যাবে। খুবই দুরবস্থার মধ্যে দিয়ে চলছে 2026, সবারই চলছে এবার। সেইটার থেকে মানে বেরোনোর কোনো সুইচ ওয়ার্ড যদি থাকে সবাইকে তাহলে একটু জানা। অ্যাট ফার্স্ট আমি বলি, দুরবস্থার মধ্যে দিয়ে যারাই যাক না কেন, তাদের একটাই সুইচ অন করবো, সেটা হচ্ছে দুরন্ত দেব। কিভাবে বলবে? 108 বার বলবে, সকালে স্নানের পরেই বলবে দুরন্ত দেব, দুরন্ত দেব। এটাকে ভাঙো, যদি সুইচ ওয়ার্ডটাকে, প্রত্যেকটা সুইচ ওয়ার্ডকে ভাঙলে না এক একটা মিনিং পাওয়া যায়। দূর অন্ত মানে কি, আমার দুঃখ দুর্দশাকে অন্ত করতে বলছে, দেবতার কাছে প্রার্থনা করছি। তাহলে এই টোটাল সুইচ ওয়ার্ডটাকে যদি কানেক্ট করো, তাহলে দেখা যাবে দুরন্ত দেব। এটা বলছি মানে কি, আমি দেবতার উদ্দেশ্যে কিন্তু আমার দুঃখ দুর্দশাকে কাটানোর কথা বলছি। তাহলে এই সুইচ ওয়ার্ডটা 108 বার, 1008 বার, যত খুশি বলা, মানে তোমার কমফোর্টেবলি তুমি বলো। এছাড়াও 2026 সালে সব থেকে বেশি পুজো করো বজরংবলী এবং সূর্যদেবের এবং শ্রী বিষ্ণু এবং মহাদেবের, এই চারজনের পুজো করো, ভৈরবের পুজো করো 2026 সালে। এবার বলি, ভৈরবের সাত্ত্বিক পুজো করো, তামসিক পুজো করতে যেও না। যারা তামসিক পুজোর কথা ভাবছো আমার কথা শুনে, তারা কিন্তু করতে যেও না, বিপদ কিন্তু পারবে। সাত্ত্বিক ভাবে পুজো করো, ভৈরবের আরাধনা করো, তাতে তোমাদের রেজাল্ট ভালো আসবে, তোমরা কিছু সাকসেস পাবে। বজরংবলী পুজো করতে পারো, হনুমান চালিসা পাঠ করো। সব থেকে ভালো হয় কি জানো তো, 2026 সাল যেহেতু পড়ে গেছে, অলরেডি একটা মাস অতিক্রম আমরা করে ফেলেছি, সকাল 8টা 9 মিনিটে এবং রাত্রি 8টা 9 মিনিটে দুটো শিডিউল করে নাও। সকাল 8টা 9 মিনিট এবং রাত্রি 8টা 9 মিনিটেই কিন্তু হনুমান চালিসাটা পাঠ করো। পাঠ করার নিয়ম আছে, যখন খুশি তখন যেভাবে খুশি যেভাবে পাঠ করা যাবে না। উত্তর অথবা পূর্ব দিক ফেস করে বসবে, আসনের উপর বসবে। তুমি এটা লক্ষ্য করবে যেন তোমার বডির কোনো পার্ট ডাইরেক্ট গ্রাউন্ডের সাথে যেন টাচ না হয়। হনুমান চালিসা যখন পড়ছো, আসনের পর বসবে, হনুমান চালিসা পাঠ করলে, আমি টাইমিংটা আবার বলে দিচ্ছি, সকাল 8টা 9 মিনিট থেকে রাত্রি 8টা 9 মিনিট অব্দি। এই টাইম দুটো মেনটেন করে বসো, হনুমান চালিসা পাঠ করো, করার পরে শ্রীরামের নাম নাও। হনুমান চালিসা পাঠ করার পরে শ্রীরামের নাম নিলে কিন্তু হনুমানজি প্রসন্ন হন। তো শ্রীরামের নাম নাও, হনুমান চালিসা পাঠ করো, ভালো রেজাল্ট পাবে। সূর্যের বীজ মন্ত্র উচ্চারণ করো, ওম রিং রিং সূর্যায় নমঃ। এইটা রেগুলার 108 বার যদি তোমরা পাঠ করতে পারো, দারুণ রেজাল্ট পাবে। এছাড়াও সামনে বৈশাখ মাস পড়ে যাচ্ছে, এপ্রিল মে মাস নাগাদই। টোটাল বৈশাখ মাস জুড়ে সূর্য তখন মেষ রাশিতে থাকে, সূর্যের তখন পিক টাইম। এই টাইমে যদি তুমি এই ওম রিং রিং সূর্যায় নমঃ এই বীজ মন্ত্রটা যদি 7000 বার পাঠ করতে পারো, টোটাল মাসটা জুড়ে 7000 বার
পাঠ করতে হবে। এবার ডেইলি তুমি কতটা পাঠ করবে সেটা ডিভাইডেশন করে নেবে। 7,000 বার পাঠ করে যাও, দারুণ রেজাল্ট পাবে। সূর্যের বছর, অপরচুনিটি তোমার লাইফে আপনা আপনি চলে আসবে। তুমি যেমন বললে না হনুমান চালিসা পাঠ করার জন্য সকাল 8টা 9 থেকে রাত্রি 8টা 9, কিন্তু এইটা আমি না মানে সবাই বলে হনুমান চালিসা সকালবেলা পাঠ করতে নেই, কারণ হলো হনুমানজি ওই সকালবেলা টাইমে রামের পুজো করে। সেই সময় যদি হনুমান চালিসা পাঠ করায় তাহলে কিন্তু হনুমানজি রুষ্ট হয়। না, এটা এটা কিন্তু এটা 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 কিন্তু কিন্তু সবাই বলে। এটা বলে ঠিকই, এটা হ্যাঁ, কথিত কথা, কিন্তু হনুমানজিকে তুমি কিন্তু একটা এটা বলে সন্ধ্যেবেলায় পাঠ তুমি করা একটা দরকার। এটা আমরা কি এই নিয়মটাকে আমরাই বাইন্ডিংসটাকে আমরাই তো তৈরি করেছি হ্যাঁ, সেই মানুষরাই। জন্যই তো। হ্যাঁ, এইবার কি তুমি যখন বিপদে পড়ছো, তুমি যখন সকালেও বিপদে পড়তে পারো, তুমি রাত্রেও বিপদে পড়তে পারো। অবশ্যই তো অবশ্যই। সকালে বিপদে পড়লে তুমি ডাকবে না, রাত্রের জন্য অপেক্ষা করবে? তা তো হবে না, তোমাকে সকালেও ডাকতে হবে, রাত্রেও ডাকতে হবে। হনুমান চালিসার মধ্যে আছে অষ্ট সিদ্ধি ননিধি, মানে কি অষ্টম প্রহর নবমী, অষ্টসিদ্ধি নবনিধিকে দাতা, মানে কি অষ্টসিদ্ধি নবনিধির দাতা তিনি। তাহলে সকাল 8টা 9 মিনিটে আমার পাঠ করতে অসুবিধা কোথায়? আমি রাত্রেও 8টা 9 মিনিটে পাঠ করবো, সকালেও 8টা 9 মিনিটেই পাঠ করবো। তুমি ভগবানকে যখনই ডাকছো না, ভগবানের কোনো টাইম হয় না। ভগবানকে যখন খুশি তুমি রাখতে পারো, তুমি যখন খুশি ভগবানের আরাধনা করতে পারো। ভগবান তোমাকে বলে দিয়ে যায়নি, বা আমাদেরকেও কিন্তু বলে দিয়ে বলে দিয়ে যায়নি যায়। যে আমাকে এই টাইমের মধ্যে তুমি ডিস্টার্ব করবে না। হ্যাঁ, আমি হ্যাঁ। যখনই বিপদে পড়ছি তখনই কিন্তু আমি ভগবানের নাম নিচ্ছি। আমি যদি সকালেও বিপদে পড়ি, হনুমানজির নাম নিচ্ছি। যারা হনুমানজিকে মনের প্রাণে বিশ্বাস করে তারা কিন্তু হনুমানজির নাম অটোমেটিক নেবে। হুম, হুম। যারা মনে প্রাণে হনুমানজিকে বিশ্বাস করে তারা কিন্তু সকালবেলাও যদি কোনো বিপদে পড়ে, হে বজরং বলি, প্রথমেই নামটা নিয়ে নেবে। তাহলে সেই টাইমিংটা তো আর থাকছে না। সে এই বাইন্ডিংসটা তো আমরাই মানুষরা তৈরি করছি, তাই না? এই বাইন্ডিংসটা অ্যাকচুয়ালি কোনো মিথ, এটা কোনো রিয়ালিটি কোনো ইয়ে নেই। আমরা যখন খুশি ভগবানকে ডাকতে পারি। ভগবান আমাদেরকে সেই ইয়েটা দেয়নি যে এখন আমি ডাকবো, তখন আমি ডাকবো। এই টাইমিংটা তো আমরা তৈরি করেছি। তাহলে বন্ধুরা আমরা সবাই জানলাম হনুমান চালিসা সবাই পাঠ করো 2026-এ, খুব ভালো, যখন খুশি করো। যেটা সবারই প্রশ্ন ছিল, হনুমান চালিসা সকালে পাঠ করা যাবে না, কিন্তু সবসময় করা যাবে, ভগবানের নাম সবসময় করতে পারো তোমরা। তা আমরা পরবর্তী টপিকে ফিরে যাচ্ছি। দাদা, আমরা সবাই শুনেছি প্রেত চালান করা। হুম। সেই প্রেত চালান যদি করে, তোমার সেটা যে ছাড়ানোর যদি কোনো অভিজ্ঞতা তোমার মধ্যে হ্যাঁ। থাকে তাহলে একটু শেয়ার করো হ্যাঁ, সবাইকে। এই প্রেস চালানটা অ্যাকচুয়ালি কি হয় জানো তো? আমাদের আমরা হয়তো বুঝতে পারি, কিন্তু কিছু সাধারণ মানুষ আছে না, তারা বুঝতে পারে না। হঠাৎ করে দেখা যাচ্ছে কোনো অসাধু তান্ত্রিকের পাল্লায় পড়লো। এরকম অনেক অসাধু তান্ত্রিক আমাদের চারিপাশে ঘুরে বেড়াচ্ছে। এবার এবার আমি বললে এটা কন্ট্রোভার্সি হয়ে যাবে, কিন্তু যে অসাধু তান্ত্রিক, অসাধু অ্যাকচুয়ালি যাদের মনোবৃত্তিটাই অসাধু। আমি সবাইকে উদ্দেশ্য করে বলছি না, আমি আবারও বলছি সবাইকে উদ্দেশ্য করছি না। সবাই, অনেকেই সৎ আছেন, ভালো মানুষ আছেন, কিন্তু কিছু অসাধু মানুষ আছেন যারা কি করছেন, কিছু নিজেদের স্বার্থ সিদ্ধি চরিতার্থর জন্য মানুষের উপর প্রেত চালান করছে, কিছু অসাধু কাজ করে বেড়াচ্ছে। যেমন ধরুন, তোমার কেউ একজন আত্মীয় তোমাকে জেলাস করে, তারা এসে বলছে যে আমি ক্ষতি করতে চাই, প্রেত চালান করে দিচ্ছে। এই যে করছে, এবার প্রেত চালান তো ডাইরেক্ট ভাবে করা যায় না। তোমার কিছু ইনগ্রিডিয়েন্টস লাগবে, ডাইরেক্ট কানেকশন তোমার সাথে কি করে করবে? তোমার হয় চুল লাগবে, তোমার কাপড়ের টুকরো লাগবে, যে কোনো একটা কিছু লাগবে। প্লাস তোমাকে যদি কিছু খাইয়ে দেয়, সাদা মিষ্টি পান, এগুলো থেকে কিন্তু তন্ত্রক্রিয়া খুব তাড়াতাড়ি অ্যাটাক করে, এফেক্ট করে খুব তাড়াতাড়ি। এইবার এইরকমই আমার একটা ঘটনা হয়েছে। আমারই এক ক্লায়েন্ট, মেয়েটির বয়স হচ্ছে 21-22 বছর হবে। তো আগের বছর এসছিলেন। এবার সে টানা 1 বছর রাত্রিবেলা ঘুমাতে পারে না। রাত 2টো থেকে 2:30টার মধ্যে তার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরেই সে মরা মানুষের চামড়া পোড়ালে যেমন স্মেল পায়, সেই স্মেল পাচ্ছে। এবং ওই রাত্রে সে আর ঘুমাতেই পারছে না। এবং তার হাঁটু থেকে অজস্র চেরার দাগ পাচ্ছে, মানে নখ দিয়ে আঁচড় মারলে যেভাবে দাগ পড়ে বেরোয়, সেই দাগটাও পাচ্ছে। এবং ও 1 বছর ধরে খুব ডিস্টার্ব, এবং সবাইকে বলছে, কেউ ওর সলিউশন দিতে পারছে না। এবার ও লাস্টে একজন বন্ধুর মারফত দিয়ে আমার কাছে আসে। এবার আসলে পরে আমি প্রথমেই ওকে, ওর চোখ দেখি, চোখের তলায় কালচেটে কালচেটে ভাবে দেখি যে ঘুম হচ্ছে না। আমি ওকে জিজ্ঞাসাই করেছি, তখন ও বলছে না, হচ্ছে না। তখন আমি বলি যে তোমার প্রবলেম, ঘুমের থেকে উঠে পড়ছো কি? তারপরে ওর চার্ট আমি দেখলাম, দেখছি হ্যাঁ, একটা কালা জাদু বা তন্ত্রের একটা এফেক্ট ওর মধ্যে ওই চার্টেও বোঝা যায়। তো সেটা দেখে বুঝতে পারলাম যে কোনো তন্ত্রক্রিয়া বা কোনো কালা জাদুর ইফেক্ট হচ্ছে ওর উপরে। আমি তখন ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কি কি প্রবলেম হয়, তুমি আমাকে একটু খুলে বলো। তখন ও আমাকে বললো যে আমার বিগত 1 বছর ধরে রাত্রে ঘুম হয় না। রাত্রি 2টো 2:30টার সময় ঠিক ওই টাইমে ঘুমটা ভেঙে যাচ্ছে। আর ঘুম ভাঙলে পরে
আমাকে এরকম এই স্মেলটা আমি খুব পাচ্ছি, মরা মানুষের চামড়া পড়া স্মেল, আর যেটা খুব অসহ্যদায়ক হয়ে যাচ্ছে ওর পক্ষে। এবং ওর চুল পড়তে পড়তে, ওর চুল অনেকটা লম্বা ছিল, চুল পড়তে পড়তে এই পর্যন্ত চলে এসেছিল। আর ছেলে মেয়েটিকে দেখে খুব করুণা হয়, আমার খুব মায়া লাগে। তো তখন আমি বলি ঠিক আছে, তোমাকে আমি ঠিক করে দেবো। একদিন ওকে আমি ছাড়াই আর কি প্রেত চালানটা। তখন আমি বুঝতে পারি যে কতটা এফেক্টিভ তন্ত্র ওর করে হয়েছিল, কতটা এফেক্টিভ হয়েছিল, এবং কোন ডেঞ্জারাস প্রেত ওর মধ্যে প্রেরণ করে দিয়েছিল সেই তান্ত্রিক। যার ফলে, এবং সেই তান্ত্রিকও বুঝতে পারে, সেই তান্ত্রিক কিন্তু ওর সাথেও কানেক্টেড, ওই মেয়েটির সাথেও কিন্তু কানেক্টেড, পরিচিত। সেই তান্ত্রিকও বুঝতে পারে যে আমি প্রেতটা ছাড়িয়েছি। দেখবে যে প্রেত চালান করে না, সে কিন্তু অটোমেটিক বুঝতে পারবে প্রেত যখন ছেড়ে যাবে না শরীর থেকে। তুমি ধরো আমি কারোর উপর প্রেত চালান করছি, আমি কিন্তু সেই ব্যক্তি যদি প্রেত ছাড়িয়ে দেওয়া হয়, আমি কিন্তু বুঝতে পারবো যে প্রেত ছাড়িয়ে দেওয়া হচ্ছে। সেই তান্ত্রিক অটোমেটিক বুঝতে পেরে যায় যে ওর মধ্যে থেকে প্রেত ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে অলরেডি। তো এখন সে দিব্যি সুস্থ আছে, চাকরি করছে, এখন ডেইলি তার নর্মাল লাইফে ফিরে চলে এসেছে এবং খুব ভালো আছে, আমাকে ফোনও করে মাঝে মাঝে। তো এই হচ্ছে অসাধু তান্ত্রিক। এই হচ্ছে কিছু কিছু মানুষ আছে যারা এইভাবে মানে মানুষের ক্ষতি করার জন্য দু পা ভাবে না, 2 মিনিটও তাদের মধ্যে ভাবনা চিন্তার অবকাশ আসে না যে এই মানুষটাকে আমি ক্ষতি করে দিচ্ছি। সে তো বাচ্চা মেয়ে, সব তো সে চাকরি করবে, তার ক্যারিয়ার দাঁড় করাবে, তার জীবনে অনেক স্বপ্ন, তার ক্ষতি করতে 2 মিনিটও তাদের ভাবনা চিন্তার মধ্যে আসছে না যে আমি এই ক্ষতিটা করে দেবো। তাই জন্য বলছি, সবাইকেই আমি বলছি, দর্শক বন্ধুদের, যে আপনারা সবাই সাবধানে থাকুন। বিশেষ করে এই ধরনের তান্ত্রিক থেকে একটু সতর্কভাবে থাকুন, একটু ডিস্টেন্স মেনটেন করুন। ভালো থাকুন, ভালো রাখুন। জয় শিব কাল ভৈরব। নমস্কার, এখানেই আমাদের পডকাস্টটি সমাপ্ত করলাম। যদি কারো কোনো পোস্ট কোশ্চেন বা কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলো। নমস্কার। তাহলে আমরা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্নে ফিরে আসছি, মানে টপিক বলতে পারো, যে সংসারে বলো বা লাইফে বলো সমস্ত জায়গায় তৃতীয় ব্যক্তির আগমন। অনেকে মানে সংসার ছেড়ে চলে যাচ্ছে, বাচ্চা কাচ্চা রেখে চলে যাচ্ছে। এবার এই তৃতীয় ব্যক্তির আগমনের জন্য মানে কিছু যদি তুমি বলো, কি করে সম্ভব বা কি করা যায়? দেখো, তৃতীয় ব্যক্তির আগমন হচ্ছে, ধরো আমি আর আমার ওয়াইফ, হুম, আমরা একটা কাপল। এবার আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি আগমন তখনই হবে যখনই কিনা আমি বা আমার ওয়াইফ কেউ একজন তাকে সেই সুযোগটা করে দেবো। একদম। অ্যাট ফার্স্ট সেটাই হবে। সেকেন্ড হচ্ছে, এই তৃতীয় ব্যক্তির আগমন খানিকটা মানে এই ঝড়ের মতো আসে, সব উথাল পাতাল করে চলে যায়, চলে যায়। জিনিসটাকে নষ্ট করে দেয়, সংসারটাকে নষ্ট করে দেয়। এইবার বলি, এই তৃতীয় ব্যক্তিকে কিভাবে রিমুভ করা যায়, এর জন্য বিচ্ছেদ ক্রিয়ার প্রয়োজন। যে মানুষ পরকীয়া বা পরকীয়ার সাথে আচ্ছন্ন, তার দেখতে হবে অ্যাট ফার্স্ট রাহু মঙ্গল শুক্র 3টে প্ল্যানেটই ডিস্টার্ব আছে। রাহুকে কন্ট্রোল করতে হবে, হুম, রেমেডি করতে হবে, অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের কাছে অবশ্যই করে দিতে হবে, চার্ট দেখতে হবে, এবং তার উপরে যদি দেখা যাচ্ছে তার এই প্ল্যানেটারি কম্বিনেশন আছে, তাহলে সেই প্ল্যানেটারি কম্বিনেশনের কোনো রেমেডি যদি তার উপরে করা যায়, প্রয়োগ করা যায়, তাহলে কিছুটা হলেও সে ওইখান থেকে বেরিয়ে আসার চান্স আছে। এবার বিচ্ছেদ ক্রিয়া, সর্বশেষ যে তান্ত্রিক ক্রিয়া, সেটা হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া। এই বিচ্ছেদ ক্রিয়া করতে গেলে কি হয়, অনেক সময় মেলা সমস্যার সম্মুখীন হতে হয়। দেখা যাচ্ছে কি, আমি তার সাথে, যে ব্যক্তির সাথে তার প্রক্রিয়া চলছে, সেই ব্যক্তির সাথে আমি তার ছাড়াছাড়ি করব। এবার দেখা যাচ্ছে আমি লুকিয়ে চুরিয়ে করতে হবে আমাকে, হুম, ম্যাক্সিমাম এই প্রবলেমটা হয় লুকিয়ে চুরিয়ে আমাকে করতে হবে। হুম, সেক্ষেত্রে হয় সমস্যা। একই ঘরের মধ্যে, একই বাড়ির মধ্যে তুমি লুকিয়ে চুরি কিভাবে করবে, হুম, এটা একটা প্রবলেম হয়ে যায়। হুম, ওই জন্য আমি অ্যাট ফার্স্ট মানুষকে বা দর্শকদের আমি বলবো, অ্যাট ফার্স্ট তন্ত্রের দিকে যাবেন না। এই তৃতীয় ব্যক্তি বা এই পরকীয়া যখনই দেখবেন, অ্যাট ফার্স্ট তন্ত্রের দিকে যাবেন না, অ্যাট ফার্স্ট আসুন অ্যাস্ট্রোলজারের কাছে। আমাদের কাছেও আসতে পারেন, যে কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে যান, যারা অভিজ্ঞ, যারা চার্ট অন্তত পক্ষে অনেক চার্ট ঘেটেছেন, তাদের কাছে যান। দেখতে পাবেন ওখান থেকে যদি কোনো সুরা হয়, তো অবশ্যই ওটাকে আগে তুলুন। দেখা যাচ্ছে ওখান থেকে কোনো সুরা আপনি পাচ্ছেন না, তখন আপনি তন্ত্রে আসুন, তখন আপনার বিচ্ছেদ ক্রিয়া দেওয়া যাবে। তখন আপনাকে মেলা অনেক বিচ্ছেদ ক্রিয়া আছে, বিচ্ছেদ ক্রিয়ার প্রচুর কালেকশন, মানে প্রচুর আর কি হুম, বিচ্ছেদ ক্রিয়া আমাদের আছে, টোটকা আছে যেগুলো করা যায়। কিন্তু এক ফার্স্ট আপনাকে আপনার আধার অনুযায়ী আপনাকে টোটকা দিতে হবে। আমি এখন এই পডকাস্টে বসে যদি একটা টোটকা বলে দিই, অনেকের কাজ হতেও পারে, অনেকের নাও হতে না পারে। হতে পারে, একদম তার তাই। আধার বুঝে আমাকে টোটকা দিতে হবে, হুম, বা তার আধার বুঝে আমাকে সেই তন্ত্র ক্রিয়াটা স্পেসিফিক্যালি দিতে হবে। সুতরাং আমি এইভাবে, যারা ম্যাক্সিমাম এটা করেন, ঝপ করে একটা টোটকা বলে দিলেন
এটা করা যায় না। তার স্পেসিফিক কি প্রবলেম, কতটা ক্রিটিক্যাল, তার আধার দেখতে হয়, সেইভাবে তারপর ক্রিয়াটা বা ট্রিটমেন্টটা দিতে হয়।